সুপ্রভাত বন্ধুরা। আজকে আমরা রুদ্রপ্রয়াগ থেকে 800 টাকা শেয়ার গাড়িতে পৌঁছে গেলাম বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে যাব মানাগ্রাম। মানাগ্রাম হয়ে আমরা ফিরে আসব কল্পেশ্বর। তোমরা এই একই ভিডিওতে বদ্রীনাথ, মানাগ্রাম, কল্পেশ্বর দেখতে পাবে। আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ। বদ্রীনাথে কিন্তু গাড়ি একটু আগেই দাঁড়িয়ে যায়, পায়ে হেঁটে যেতে হবে। বদ্রীনাথে প্রচুর হোটেল আছে, 500 থেকে 1000, 1200, 1500 যেমন নিতে চাইবে পেয়ে যাবে। তবে পিক সিজনে রেটটা অনেক হাই হয়ে যায়, হোটেল কিন্তু খালি তোমরা পাবে। আমরা জিএমভিএনের পাশে অনেক কষ্টে 1500 টাকায় 2 বেডরুমের একটা হোটেল পেয়ে গেছি। এই বদ্রীনারায়ণের পিছনের দিকে আছে নর পর্বত আর সামনের দিকে আছে নারায়ণ পর্বত। আমরা দেখো হোটেল থেকেই পাহাড়গুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই জিএমভিএনের পাশেই এই হচ্ছে আমাদের হোটেল। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম পুজো দিতে বাবা বদ্রীনারায়ণকে। পুজো দিতে গিয়ে দেখি লাইন দেখতেই পাচ্ছি না, প্রায় 2 কিলোমিটার পিছনে আমাদের লাইন। তোমরা দেখতেই পাচ্ছ এই লাইনের পাশেই কিন্তু বয়ে চলেছে অলকানন্দা। সরস্বতী নদী আর অলকানন্দার মিলিত ধারার পাশেই এই বদ্রীনারায়ণ মন্দির। আমরা প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে বদ্রীনারায়ণের পুজো দিলাম। এখানে তোমাদের অনেক দোকান আছে, জুতো রাখতে পারবে খুব সুন্দরভাবে, এবং পুজো 51 টাকা থেকে নিম্নতম শুরু। আমরা অনেক কষ্টে কিন্তু পুজো দিয়েছি। বাবা বদ্রীনারায়ণের কাছে এসেছি, আর পুজো দেব না এটা তো হয় না, তাই কষ্ট একটু স্বীকার করতেই হলো বাবা বদ্রীনারায়ণ কাছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার শেষ গ্রাম হলো মানাগ্রাম। এই মানাগ্রাম হলো পাণ্ডবদের স্বর্গে যাওয়ার পথ। মহাভারতের যত নিদর্শন এই মানাগ্রামকে ঘিরেই রয়েছে। ভারতবর্ষের কোনো জায়গায় এত পৌরাণিক দর্শন আছে কি না আমার সন্দেহ। এই মানাগ্রামের পথ ধরেই পাণ্ডবেরা স্বর্গের পথে গিয়েছিল বসুধরা ফলসয়ে সৎপন তাল হয়ে। তাই মানাগ্রামকে ধরা হয় স্বর্গের পথ। এই গ্রামে এসে দেখলাম মানুষেরা কি সুন্দর হাতে বুনে শীতের পোশাক বিক্রি করছে, আর প্রত্যেকটা ঘরে কি সুন্দর কারুকার্য, এবং বিভিন্ন জড়িবুটিও এনারা বিক্রি করছেন এখানে। পাণ্ডবেরা যখন এই পথ ধরে স্বর্গে যাচ্ছিলেন, তখন সরস্বতী নদী দ্রৌপদীর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তখন দ্রৌপদীকে পার করার জন্য ভীম একটা পাথর ফেলে দেয়, এবং দ্রৌপদী সেই পাথরে পা দিয়ে পার হয়েছিলেন। এই দেখো, এটাই হচ্ছে সেই ভীমশিলা, আর এই নদী হচ্ছে সরস্বতী নদী। কে বলবে সরস্বতীর কোনো আর দেখা নেই? এখানে এলেই বোঝা যাবে সরস্বতীর কি জলোচ্ছ্বাস, কি গর্জন, কি রব। এখানে দেখো কি গর্জনে সরস্বতী বয়ে চলছে। এই পাশেই সরস্বতী মন্দির আছে, সেখানে সরস্বতীর মূর্তি বসানো আছে। ভীম যেহেতু এই শিলাকে ফেলেছিলেন, তাই এখানের শিলাটার নাম হচ্ছে ভীম শিলা। এই পথ, এই গ্রাম যে আসে, মানা হয় মন থেকে চাইলে তার সব আশাই পূর্ণ হয় এই গ্রামেতে। এই দেখো চায়ের দোকান, যেখানে অন্তিম চা দোকান বলে লেখা আছে। এর পাশ দিয়ে বসুধরা ফলস চলে গেছে এবং সৎপন তাল। ট্রেক করতে হয়, কিন্তু আমাদের সময় ছিল না, তাই আমরা ওখানে উপস্থিত হতে পারিনি। এবং ভীম শিলার পাশে যে সরস্বতী মন্দির, দেখো সেই সরস্বতী মাতা এখানে আছে। এখানে এই দেখো ব্যাস গুহা আর গণেশ গুহা। এখানেই বসে মহর্ষি ব্যাস আর গণেশ মহাভারত রচনা করেছিলেন বলে ধরে নেওয়া হয়।
আমরা গ্রাম বলতে যেটা জানি, মানাগ্রামে কিন্তু সেরকম সবুজ ঘাস, পুকুর, ডোবা এসব পাওয়া যাবে না, কিন্তু অপূর্ব এক সুন্দর এই গ্রাম। এখানে কথা বলে জানতে পারলাম মধ্যবয়স্ক আর বয়স্করাই কিন্তু দেখতে পেলাম ওনাদের। জিজ্ঞাসা করতে বললো আমরা 6 মাস সেখানে থাকি, কারোর ওপর বোঝা হতে চায় না, আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী কাজ করি, এখানে যতটুকু প্রয়োজন ততটুকু ফসল ফলায়, খাই, আনন্দে থাকি, আবার শীতের সময় আমরা নিচে নেমে যাই। সত্যি কি অপূর্ব মানাগ্রাম, কি অপূর্ব অনুভূতি এই মানাগ্রাম। সত্যি মনে হচ্ছিল আমি যেন সেই পৌরাণিক যুগে এসে হাজির হয়েছি। চলো এবার আমাদের কল্পেশ্বর যাওয়ার পালা। আমরা হোটেলে ফিরে 12:30টার সময় বেরিয়ে পড়লাম কল্পেশ্বরের উদ্দেশ্যে। শেয়ার গাড়ি করে যোশীমঠ চলে এলাম। যোশীমঠ থেকে ওই গাড়িতেই আমরা কল্পেশ্বর চলে গেলাম, কারণ ওই ভাইয়েরই বাবার হোমস্টে আছে কল্পেশ্বরে। আমরা কল্পেশ্বর সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানি। আমাদের যে পঞ্চ কেদার আছে তার মধ্যে একটি হলো কল্পেশ্বর। পঞ্চকেদার হলো কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদ মহেশ্বর ও কল্পেশ্বর। এই কল্পেশ্বরেই মহাদেবের জটা পড়েছিল, অর্থাৎ চুল পড়েছিল। পৌরাণিক কাহিনী আছে যে পাণ্ডবেরা ভাতৃহত্যা দায়ের জন্য যখন শিবের কাছে পাপ ক্ষয়ের জন্য যেতে চাইল, তখন শিব ছদ্মবেশে, ষাঁড়ের ছদ্মবেশে হিমালয়ে চলে এলেন। ভীম সেটা বুঝতে পেরে তাকে জাপটে ধরেছিল। তখন ষাঁড়ের 5টা খণ্ড হয়ে গিয়েছিল। এই 5টা খণ্ডের একটা খণ্ড এই কল্পেশ্বর দেবগ্রাম উরগ্রামে এসে পড়েছিল। সেই জটা অর্থাৎ মহাদেবের চুল, সেটাই কল্পেশ্বর নাম নিয়েছে। দেখো আমরা কল্পেশ্বর এসে হাজির হয়েছি। পাশেই বিরাট ঝর্ণা। কল্পেশ্বর আসতে গেলে এখন আর কোনো কষ্ট করতে হয় না। পাশে বিরাট মাঠ রয়েছে, আর পুরোটাই গাড়ি চলে আসে কল্পেশ্বর। হেলান হয়ে কল্পেশ্বর চলে আসছে। রাস্তা যদিও খারাপ, বর্ষাকালে এই রাস্তায় না আসাই ভালো, কিন্তু আমরা যেহেতু গ্রীষ্মে গিয়েছিলাম রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ছিল। বৃষ্টি হলে কিন্তু রাস্তার বেহাল অবস্থা হয়ে যাবে। এই পঞ্চ কেদারের মধ্যে একমাত্র কল্পেশ্বরই 12 মাস খোলা থাকে। তোমরা যে কোনো সময় কিন্তু কল্পেশ্বর আসতে পারবে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজের হেঁটে গিয়ে ওপরে একটুখানি উপরে গেলেই পাহাড়ের গুহার মধ্যে বাবা কল্পেশ্বরের অধিষ্ঠিত। পুরো গুহা, লোকজন তেমন নেই বললেই চলে। এখানে ভিড় ভাট্টা কিছু নেই, শান্ত নিরিবিলি এক পরিবেশ। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর অপূর্ব পরিবেশ, মন যেন ভরে ওঠে। ওই যে উঁচুতে দেখতে পাচ্ছ ঘরটা, ওটাই হচ্ছে বাবা কল্পেশ্বরের মন্দির। চলো এবার আমরা মন্দিরে যাই। মন্দিরে ওঠার মুখেই একটা বড় ঘন্টা। আমি বাবা কল্পেশ্বরকে প্রণাম করে ঘন্টা বাজালাম। অঙ্গ কিন্তু মন্দিরের মধ্যে গিয়ে বিভিন্ন দেবদেবীর কাছে দাঁড়িয়ে গেল। বাবা কল্পেশ্বরকে প্রণাম করলাম, বললাম সবাইকে ভালো রেখো বাবা কল্পেশ্বর। এবার চলো আমরা হোমস্টেতে ফিরে যাই। আমরা 800 টাকা দিয়ে হোমস্টেতে ছিলাম। এখানে অনেক হোমস্টে আছে। এখানকার মানুষজন তাদের নিজেদের প্রত্যেকটা বাড়ি কিন্তু হোমস্টে বানিয়ে রেখেছে। এটাই হলো তাদের অর্থ উপার্জনের একটা রাস্তা। আমরা খুব সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমরা দেবগ্রামকে দেখতে লাগলাম। কি অপূর্ব রূপ! ওই সময় ওখানে এত বড় বড় আলু গাছ হয়েছে যে ভাবাই যায় না। ওখানে আলু গাছ, পেঁয়াজ গাছ, বিভিন্ন সবজির গাছ ওরা উঠোন থেকে নামতেই লাগিয়েছে। দেখতেই পাচ্ছ কিরকম বিচ্ছিন্নভাবে আলু গাছ লাগানো আছে। এরপর আমরা পাড়ায় বেরিয়ে পড়লাম। পাড়া বলতে ছড়িয়ে ছিটিয়ে যে ঘরগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা দেখতে লাগলাম
দেবগ্রামে কি আছে। দেখলাম প্রচুর পরিমাণে ফুলের গাছ, বিভিন্ন ফুল, গোলাপ এত বড় যে আমি ভাবতেই পারিনি। আম গাছের সমান এখানকার গোলাপ গাছ। আপেল গাছও আছে, গাঁজা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। ধান সেই লাগাচ্ছে, গম উঠে গেছে। ঘোড়া অনেক, এখানে ঘোড়াও আছে। এই ঘোড়াগুলোই কিন্তু বসে আমরা বদ্রীনাথ, কেদারনাথ বিভিন্ন জায়গায় যে ওঠা নামা করি, সে কিন্তু এদেরই এই পোষ্য ঘোড়া। আমি আমার বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই একবার কল্পেশ্বর আসবে। বর্ষাকালটা ছাড়া বছরের যে কোনো সময় তোমরা কল্পেশ্বর আসতে পারো। এসে এখানকে এক রাত একদিন অবশ্যই থাকবে, কারণ দেবগ্রাম, উড়গ্রাম আর কল্পেশ্বর না ঘুরে দেখলে আর না থাকলে এর সৌন্দর্য অনুভব করা যায় না। এখানকার মেয়েরা কি কর্মঠ, কি পরিশ্রম করে। দেখো, আমার ছেলেও কিন্তু সকালবেলা স্নান টান করে এখানকার প্রকৃতির মধ্যে মিশে গেছে, সানা মিঠাইও ওর সাথে মিশে গেছে। আমরা কিন্তু দেবগ্রামটা প্রায় সবটাই ঘুরেছিলাম। এখানে আসতে হলে তোমরা হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ হয়ে হেলান হয়ে চলে আসতে পারো। আর কেউ যদি মনে করো আমরা বদ্রীনাথ হয়ে আসবো, তাহলে বদ্রীনাথ যোশীমঠ হয়ে তোমরা কিন্তু হেলান দিয়ে যে ভেঙে আসছে কল্পেশ্বর, অনায়াসেই চলে আসতে পারো। তোমরা অবশ্যই কল্পেশ্বর আসবে, কারণ পঞ্চকেদারের একটা কেদার, যে কেদার খুব সহজেই মানুষ এসে উপস্থিত হতে পারে। কোনো কষ্টদায়ক জার্নি নয়, খুব ভালোভাবেই তোমরা আসতে পারবে এই পঞ্চকেদারের মধ্যে কল্পেশ্বর। এই দেবগ্রামে যাদের সাথে আমার দেখা হয়েছিল, দেখো এই দুটি বাচ্চা স্কুল যাচ্ছিল, আর এই দুই মহিলা যারা বন থেকে কাঠ কেটে নিয়ে আসছিল, আর ইনি ঘোড়া নিয়ে যাচ্ছিল, আর ইনি আমাদের রাস্তায় পাহারা দিতে দিতে আসছিল। আমার ছেলে আর আমি। এবার আমাদের যাওয়ার পালা হচ্ছে ঋষিকেশ। আমরা এবার ঋষিকেশের দিকে রওনা দেব। তোমরা আমার সাথে থেকো, সবাই ভিডিওটা দেখো। অবশ্যই কল্পেশ্বর আসবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবে। তাই বলি, সবাই মিলে চলো যে বাবা জয় বাবা ভোলানাথ, জয় বাবা কল্পেশ্বর। সবাইকে ভালোতে রেখো, সুখে শান্তিতে রেখো।